তোমাদের জন্য দেওয়া হবে। আর অ্যাকচুয়ালি জিকে তে কি কি পড়া লাগবে, ইংলিশে কি কি পড়া লাগবে, তো সো জিকে আর ইংলিশের রেসপেক্টিভ ভাইয়ারা আসলে ঠিক মতোই তোমাদেরকে ডিসকাস করে দিবে আর কি। তো এর বাইরে আসলে কনসেপ্ট বুক বা তোমরা পিডিএফ কই পাবা বা এসব আসলে ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। আর তোমাদের যেই মাধ্যমে ভর্তি হয়েছে আর কি, যে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা ফোন দিলেই আসলে ব্যাপারগুলো বুঝিয়ে দিবে আর কি। তো আমার আসলে উপদেশ থাকবে, ক্লাসের পড়া রিলেটেড কোয়েশ্চেন গুলো যদি করো তাহলে তোমাদের উপকার বেশি হবে আর কি। এসব কোয়েশ্চেন তো তোমরা পরেও করতে পারবা। আর হচ্ছে আর অনেকে দেখা যাচ্ছে ক্লাস টাইমই এক্সাম দিতে চাচ্ছ, যে এক্সাম কানেক্ট হচ্ছে না ওয়েবসাইটে। তো আমার সাজেশন হলো তোমরা ক্লাসটা শেষ করো, তারপর এক্সাম দিতে যাও। ক্লাস টাইমে তো আসলে এক্সাম দিতে যাওয়ার দরকার নাই আর কি। তো আর কারো যদি সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজভি চলে আসছে, এখন সে কন্টিনিউ করবে। ওকে, তো আমরা যেহেতু প্রযুক্তির হাত ধরে সবাই একত্রিত হয়েছি, তো মাঝে মধ্যে এরকম প্রযুক্তি আমাদের সাথে একটু বিট্রে করে বসে, তখন আমাদের মাঝে মধ্যে একটু অপেক্ষা করতে হয়। ঠিক অপেক্ষাও না, তোমরা তো ভাইয়ের কথা শুনলা, এমনটাই হওয়া উচিত। চলো, আমরা এই যে এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি, যদিও আমরা ছাতা দিয়ে বৃষ্টি থেকে বাঁচতে চাচ্ছি, কিন্তু মেয়েটা কিন্তু ভিন্ন, তাই না? ও হাত ভেঙে ফেলতেছে। ছবিটা দেখে পরে আমার একটা গান খালি মনে পড়ে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, তাই না? তোমরা জানো এই গানটা রবীন্দ্রনাথ কোথায় লিখছিল? ময়মনসিংহে বসে। যাক, ময়মনসিংহের শশী লজে বসে এই গানটা লিখছিল। আচ্ছা, আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, এই জন্য আমি ময়মনসিংহকে বারবার বলতে ভালোবাসি। এটাতে আবার তোমরা কিছু মনে করো না, কেমন? আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মানুষ, এটা হচ্ছে প্রথম। আচ্ছা চলো এই ম্যাথটাতে যাই। আচ্ছা, এটা দেখো, এটা তোমাদের বইয়ের ম্যাথ, বুঝছো? এবং খুবই সোজা ম্যাথ। এটা জাস্ট শর্টকাট আমরা করে ফেলি। টেন থিটা ইজ ইকুয়াল টু, তুমি কি জানবা এটা? এই অঙ্কের ক্ষেত্রে উপরে মানুষের বেগ বসাবা, সরি, উপরে মানুষের বেগ, নিচে হচ্ছে কিসের বেগ বলো? বৃষ্টির বেগ। তো দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে মানুষের বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। বৃষ্টির বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে এটা কত হবে? 4/6। সো এখানে থিটার মান কত? থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 4/6। এখন 10 ইনভার্স এর মান তো আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারি না মোস্ট প্রবাবলি, তাই না? বা বের করলেও এটা অনেক হয়তো বা কষ্টসাধ্য ব্যাপার হবে। সো এইটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এইভাবেই আসতে পারে। অপশনগুলো ধরো এরকম করে থাকতে পারে। কিরকম? যে প্রশ্ন দেওয়া থাকলো থিটার মান কত হবে, সো অপশনে রইলো 10 ইনভার্স 4/6, কজ ইনভার্স 4/6, 10 ইনভার্স 6/4, অনেক টাইপে থাকতে পারে। তুমি জাস্ট কারেক্ট অ্যান্সারটা বাছাই করবা। আর ধরো যদি চলেই আসে, এটা যেহেতু তোমার বইয়ের অঙ্ক, এবং আমরা অনেক সময় দেখি বইয়ের যে উদাহরণের যে অঙ্কগুলো এটা একদম হুবহু তুলে দেয়, সেক্ষেত্রে স্যারা যদি অ্যান্সারটা যদি অপশন দিয়ে দেয়, তো অ্যান্সারটা তুমি একটু জেনে রাখো। সেটা কি? এটার 10 ইনভার্স 4/6 ইজিক্যাল টু কত? এটা করলে আমরা পাবো 33.7 ডিগ্রি। এত কোণে উলম্বের সাথে ছাতা ধরতে হবে। কেমন? এখন বলবা ভাইয়া তাহলে কি আমরা এটা মুখস্থ করব? দেখো, এটা আসলে মুখস্থ না। আমার পরীক্ষাতে, মানে আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, মানে কোচিং এ যখন পরীক্ষা দিচ্ছি, আমি এই প্রশ্নটা এতবার পাইছি কোচিং এর পরীক্ষাগুলোতে। তো এটার উত্তর না আমার মুখস্থ হয়ে গেছে। আমি ইচ্ছা করে মুখস্থ করি না, বিশ্বাস করো, এটা আমার মুখস্থ হয়ে গেছে। এখন এটা কি দোষের বলো? সেটা এখন আমার মনে আছে। এই অঙ্কটার উত্তর যে 33.7 ডিগ্রি, এটা এখন আমার মনে আছে। তো তোমরাও এরকম করে চাইলে মনে রাখতে পারো, কারণ এগুলো অনেক বেশি বেশি আসে। আচ্ছা, তো এটাও শেষ। চলো আমরা নেক্সট যাই। এখানে কি আছে? আচ্ছা, এইখানে জাস্ট হচ্ছে একটা জিনিস বুঝাইছে, তুমি তলগুলোর কনসেপশন বুঝতেছো কিনা সেটা দেখানোর জন্য আসলে এই স্লাইডটা। দেখো, এইখানে এক্স ওয়াই যে তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। আমি যদি বলি তোমাকে এক্স ওয়াই তল, তাহলে কোনটা হবে বলো দেখি? এই যে দেখো, এক্স অক্ষ হচ্ছে এইটা, ওয়াই অক্ষ হচ্ছে এইটা, জেড অক্ষ হচ্ছে এইটা। তাহলে এক্স ওয়াই তল মানে কোনটা? এই যে দেখো লাল কালিতে বর্ডার দেওয়া যে তলটা আছে, এটা হচ্ছে এক্স ওয়াই তল, তাই না বলো? আবার একই ভাবে জাস্ট অন্য তলগুলো তুমি এইভাবে হিসাব করতে পারবা। কেমন? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে একটা ভেক্টর দিলাম। ভেক্টরটা কি? ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস k। এটা আমার ফেভারিট ভেক্টর। আচ্ছা, এটাই লিখি সবসময়। ওকে, এখন আমি তোমাকে বললাম এই ভেক্টরের মান কত। তো মান তো তুমি বের করতে পারবা, 3D তে বের করতে পারবা। 3D মান কত হবে? এই যে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে হচ্ছে কি আমাদের 9 10 14, রুট ওভার 14, তাই না? কিন্তু আমি যদি বলি এই পুরো মানটা আমি চাই না, আমি চাই শুধুমাত্র এক্স ওয়াই তলে এটার মান কত। এক্স ওয়াই এই যে তলটা, এই তলে এটার মান কত। তাহলে এক্স ওয়াই তলে তুমি কি কে একক ভেক্টর সহ কোনো ভেক্টর পাবা নাকি? কে তো দেখো জেড অক্ষ বরাবর গেছে,
তাহলে এক্স ওয়াই তলে তো তুমি কে একক ভেক্টর সহ কিছু পাবা না, সুতরাং এক্স ওয়াই তলে এর মান হবে হচ্ছে √2² + 3²। তুমি জাস্ট এই কেটাকে স্কিপ করবা, কারণ এখানে জেড অক্ষ বরাবর কিছু বলে নাই, জেড তল নিয়ে কিছু বলে নাই, সুতরাং জেড তল বরাবর যেই একক ভেক্টরটা আছে সেটাকে ইগনোর করবা। কেমন? তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো, 4 আর 9 13। তাহলে এইটা হচ্ছে গিয়ে এ ভেক্টরের এক্স ওয়াই তলে মান, এক্স ওয়াই তলে 2D মান। তো এটা খেয়াল রাখবা যে কি জানতে চাইছে তোমাকে আসলে, দেখি তোমরা বুঝছো কিনা। নেক্সট চলো আমরা একটা ম্যাথ করি। দেখো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, তাই না? এই ভেক্টরের ওয়াই জেড সমতলে মান বের করতে বলছে। তাহলে বলো এক্স অক্ষ বরাবর কোনো কিছু দরকার আছে তোমার? দরকার নাই, এখানে তো 2D মান বের করবা। তাহলে তুমি জাস্ট এই যে এটা হচ্ছে এক্স এর, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। আচ্ছা, তাহলে তুমি কি নিবা? জাস্ট ওয়াই বরাবর যেটা আছে 4² এবং জেড বরাবর যেটা আছে 1²। উত্তর কত হবে? √5, সরি না, √17, রাইট, √17। বুঝা গেছে ব্যাপারটা? সোজা, তাই না? আচ্ছা, কেমন সোজা? আমরা একটা পোল খুলে দেই, দেখি পোল কেমন করে। তোমরা পোল কেমন করো? আচ্ছা, পোলটা খোলার আগে পোলে না প্রশ্নটা ভালো মতো আসতেছে না। তো তোমরা জাস্ট কি করবা, প্রশ্নটা তোমরা আমার এখান থেকে দেখবা, স্ক্রিন থেকে দেখবা, এবং উত্তরের অপশন গুলো তোমরা পোল থেকে নিয়ে দাগায় ফেলবা। কেমন? প্রশ্নটা দেখছো স্ক্রিনে? কি ব্যাপার, কেউ পোল পাও নাই? হ্যালো ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। পোল কি ওপেন হয়েছে? জি ভাইয়া। কেউ অ্যান্সার করতেছে কি? পোল দেখা যাচ্ছে, চ্যাট অফ, সম্ভবত চ্যাট অফ করা। আচ্ছা, সো আমি হ্যাঁ, এখন অন হয়েছে। আচ্ছা, আমরা পোলটা শেষ করি। তো আমার এখানে অ্যাকচুয়ালি পোলটা কাজ করে না, আজকে পোলের একটা ঝামেলা করতেছে, বুঝছো? যাই হোক, সো এই পোলটা তোমাদের আচ্ছা, ম্যাক্সিমাম ভোট ডেফিনেটলি কি √5, তাই না? √5। আচ্ছা, যারা √5 দিছো তাদের অ্যান্সারটা হয়েছে। কেমনে হয়েছে দেখো, এখানে আমার এক্স অক্ষ বরাবর এইটা, ওয়াই অক্ষ বরাবর এটা, জেড অক্ষ বরাবর এটা। বলছে কি এক্স জেড, তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাকে বিবেচনায় নেওয়ার দরকার নাই। তাহলে কি লিখবো আমি? 2² + 1²। এটাই এক্স জেড সমতলে আমার যেই এই ভেক্টরটার মান কত হবে তাহলে বলো? 5, √5। √5 যারা দিচ্ছ তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, তাদেরটা হয়েছে। আর বাকিরা যারা ভুল করছো তারা শিখে নিলাম। আচ্ছা, এখন আমরা ডট গুণন ক্রস গুণন দেখবো, বাট সেটা দেখার আগে আমরা, আচ্ছা এটা একটু আমরা একটু বই থেকে দেখে আসতে পারি যে এতক্ষণ আমরা কি পড়লাম। সেটা একটু আমরা আমাদের যে ইসাক স্যারের বইটা আছে সেই বইটা থেকে একটু দেখে আসতে পারি। তো এটা হচ্ছে আমাদের বই। তোমরা এখন অনেকে প্রশ্ন করবা বই কিভাবে পাবা, পাবা কি পাবা না? অবশ্যই পাবা। এটা পাবা হচ্ছে unmesh.bd.com এই ওয়েবসাইটের মধ্যে। কেমন? তুমি ম্যাটেরিয়াল অপশনে যে এই দাগানো বই পাবা, স্লাইড পাবা, সব পাবা। কেমন? এখন আপাতত দেখো বইয়ে কি কি পড়তে হবে। শুরুতে কি দিছে দেখো, শুরুতে দিছে হচ্ছে গিয়ে কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, এইগুলোর কয়েকটা উদাহরণ দিছে, এগুলো তোমরা পারো, পড়াইছি আমি। নেক্সট দেখো, এই পেজে কিছু ভেক্টরের বৈশিষ্ট্য দেওয়া আছে, তাই না? ওই পেজে 2টা, এই পেজে 3টা। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো থেকে প্রশ্ন করে না অনেক ইজি স্যারের জন্য। যে প্রশ্নকর্তা সে কি করবে, জাস্ট প্রশ্নটা এইভাবে করবে, নিচে কোনটা ভেক্টরের বৈশিষ্ট্য নয়। তখন কি হবে, তখন তুমি তখন প্রশ্নকর্তা জাস্ট একটা বৈশিষ্ট্যকে একটু চেঞ্জ করে দিবে। তো প্রশ্ন হয়ে গেল, প্রশ্ন করা কত ইজি। সো যখন এরকম পয়েন্ট আকারে কিছু দেখবা খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা। কেমন? আচ্ছা, এখন দেখো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় পড়াইলাম, অক্ষর দ্বারা, তারপর এটা দিয়ে চিহ্ন দ্বারা, এগুলো পড়াইছি তোমাদেরকে। এরপর হচ্ছে কিছু কথা আছে, টর্ক, কৌণিক বেগ, এটা নিয়ে আমি কথা বলবো শেষ দিকে, একটু পরে কথা বলবো, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু নাই। টর্কের সমীকরণটা দেখো, R×F। কৌণিক বেগের সমীকরণটা দেখো, v=ω×r। কেমন? দেখো এটাকে কখনোই উল্টায় লিখতে পারবা না, τ=F×r লিখতে পারবা না। v=
আর ক্রস ওমেগা লিখতে পারবা না, মনে থাকে যেন। কেন লিখতে পারবা না? কারণ ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না। এটা আমি তোমাকে একদম প্রমাণ করে দেখাবো, ডোন্ট ওয়ারি। চলো আমরা স্লাইডে যাই। এখানে দেখো কিছু ভেক্টর আছে বা এগুলো বুঝাইছে, সবুজ কালিতে দাগানো লাইনগুলো একটু পড়বা। নিচে দেখো শূন্য ভেক্টর আছে, আমরা খুব বিস্তারিত পড়ছি, এর থেকে আর কিছু বাকি নাই। আচ্ছা, শূন্য ভেক্টরের গুরুত্ব আমরা পড়ে ফেলছি, সবগুলাই পড়ছি। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে সবুজ কালিতে দাগানো যেগুলো আছে, এটা যে সংজ্ঞাটা পড়বা, জিনিসটাকে একটু জেনে রাখলা। নর্মালি তেমন একটা ইম্পর্টেন্ট না, আমরা যেগুলো পড়ছি সেগুলাই বেশি ইম্পর্টেন্ট। কেমন? একই কথা এই পেজেও যে বিভিন্ন ভেক্টর আছে এগুলো তোমরা হালকা রিডিং দিয়ে ফেলবা। এরপর দেখো যোগ বিয়োগের নিয়ম দেওয়া আছে, ওই যে 5টা সূত্র যে এগুলো লেখা আছে এখানে, তাই না? আচ্ছা, তারপর এই পেজে কি আছে, এই যে সূত্রগুলোর প্রমাণ টমান এগুলো আছে। আচ্ছা দেখো, সামান্তরিক সূত্র থেকে খালি আমরা একটু বিস্তারিত পড়বো। এই যে দেখো, এটা কি ছিল? লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমাদের লাগবে। এবং এইখানে যে কখন কি হচ্ছে, কোন দিকের জন্য সমান্তরাল হচ্ছে, কত কোণের জন্য লম্ব, এগুলো হাবি যাবি, এগুলো আমরা তোমার সব পড়াই ফেলছি। লাল কালিতে দাগানো গুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, আশা করি বুঝতে পারবা। ক্লাসের সবগুলো আলোচনা করছি। একই কথা, নিচের দিকে যে অঙ্কটা দেখতেছো এটা আমরা একটু আগে করলাম, বুঝছো? এখানে জাস্ট তোমাকে আগে স্রোতের বেগটা বের করে নিতে হবে, আর নৌকার বেগটা আলাদা করে বের করে নিতে হবে। দেখো বইয়ের ম্যাথটা দেখো, ইজি আছে একদম। আমরা এইটাই করছি, জাস্ট এই ম্যাথটাও আমরা করছি। দেখো একদম এই ম্যাথটাই করছি, এবং অ্যান্সারটা দেখো 33.7 ডিগ্রি, তাই না? তো এটাও তোমরা বই থেকেই করাইলাম, প্রমাণ দিলাম তোমাদেরকে। তারপর কিছু দাগানো লাইন আছে। আচ্ছা আচ্ছা, এগুলা মোটামুটি আলোচনা করা হয়েছে, সবগুলোই হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্রের যে লব্ধির মান সেটা নিয়ে। ওকে, সো এখন ভেক্টর যোগের কয়েকটা সূত্র, এই যে বিনিময় বন্টন, এগুলো জাস্ট দেখানো, এগুলোর জাস্ট তোমরা সমীকরণটা পড়বা, বাকি কিছু পড়ার দরকার নাই, বলছি আগে। আচ্ছা, এখানে এই যে সবুজ কালিতে দাগানো আছে, উপাংশ কি, উপাংশ কিভাবে, এই ব্যাপারগুলো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তাই না? উপাংশ কাকে বলে কি নাকি, উপাংশ যে বিভাজন, ভেক্টর বিভাজন কোথায় কোথায় হচ্ছে, নৌকার গুণ টানাতে হচ্ছে, লন রোলার ঠেলা টানার ক্ষেত্রে হচ্ছে, তাই না? তো এগুলো আমরা পড়লাম। এখানে দেখো একটা লাইন সবুজ কালিতে দেওয়া আছে, সেটা হচ্ছে যে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজিয়ে দেয় কিন্তু পেছনের কাছকে ভিজায় না, কেমন? আচ্ছা, এই লাইনটা জানতে হবে। নেক্সট দেখো, এই পেজগুলোতে তেমন পড়া নাই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ভেক্টর রাশির গুণনে চলে যাব। তো ওই পর্যন্ত আমরা পড়ে ফেলছি, এখন আমরা চলো ভেক্টর রাশির গুণ পড়ি। আমরা আবার একটু স্লাইড থেকে পড়ি, তারপর আবার বইয়ে দেখবো। আচ্ছা, যারা ভাবতেছো যে ভাই দাগানোটুকু পড়লে কি হবে, অনেকের মনে এরকম প্রশ্ন, তাই না? ভাই দাগানোটুকু পড়লে কি হবে, কমন পড়বে আমাদের? দেখো, মোটামুটি আমরা বলতে পারি যে দাগানো থেকেই তোমার 90-95 ভাগ কমন পড়বে, কিন্তু বাকি 5% 7% প্রশ্ন সবসময় এরকম হয়, একটু অদ্ভুত টাইপের হয়ে যায়, অন্য বই থেকে দেয়, বা হচ্ছে অনেক সময় মানে একটু জাস্ট একটু ডিফারেন্ট হয়, তখন হয়তোবা সেটা হইতে পারে। বাট এই যে বললাম 90-95 ভাগ প্রশ্ন তোমার দাগানো অংশ থেকেই হবে। তাহলে তোমার প্রথম করণীয় কি? তোমার প্রথম করণীয় দাগানো অংশটা ভালো মতো পড়া, কেমন? আর দাগানো অংশটা তুমি যদি পড়ো, তাহলে আশেপাশের দুইটা লাইন যদি তুমি একটু দেখো, তাহলে তো তোমার গুণা হয়ে যাবে না, তাই না? যদি তোমার ইম্পর্টেন্ট মনে হয় তুমি দাগায় নিলা, এই আর কি। তো আগে দাগানোটা শেষ করবা, তারপর যদি মনে হয় না আমি আরো পড়বো, নিজের মতো দাগায় পড়বো, সেটাও পড়তে পারো, তাতে দোষের কিছু নাই। আচ্ছা, ডট গুণন কিন্তু আমি যখন পড়তাম আমি দাগায় পড়তাম, আমি যা দাগাইতাম ফিজিক্সের ক্ষেত্রে আমি শুধু ওইটুকুই পড়তাম, আর বেশি কিছু পড়তাম না, প্রমাণ প্রতিপাদন কিছু পড়তাম না। তার জন্য আমি বইটাকে আগে ভালো মতো দাগাই নিচ্ছি। তোমাদেরকেও একটা ভালো মতো দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে। তবুও তোমার যদি ইনসিকিউরিটি ফিল হয়, তুমি আবার নতুন করে চেক দিয়ে নিবা যে আরো কিছু দাগানো যায় কিনা। ফাইনালি দাগায় তারপর তুমি পড়াশোনা শুরু করবা, এবং ওই দাগানো গুলোই বারবার পড়বা, তাহলে তোমার 100% কমন পড়বে আশা করি। আচ্ছা, এবার ডট গুণনের এই সূত্রটা আমরা দেখে ফেলছি অনেক আগেই, তাই না? এবি কস থিটা, থিটার মান যদি 0 হয়, cos 0 ডিগ্রির মান কত বলো? 1, তাই না? তাহলে তখন এর মান কত হবে বলো? ab হবে। cos থিটার মান তো 1, তাহলে a ডট b ইকুয়াল টু ab হবে। আবার থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে cos 180 ডিগ্রির মান কত? -1, তখন a ডট b ইকুয়াল টু কি হবে? -ab, তাই না? সোজা না? এখন থিটার মান যদি 90 ডিগ্রি হয়, এই সমীকরণে বসাও, এই সমীকরণে 90 ডিগ্রি বসাও, cos 90 এর মান কত? 0, তাহলে a ডট b তখন কত হবে? 0 হবে, বুঝছো? দেখো এই যে এটা কত সোজা, একটু খেয়াল করে দেখো। এই যে এখানে আমরা কিছু একক ভেক্টরের মধ্যে ডট গুণন করাইছি তোমাকে, এখানে কি কি দিচ্ছি আমি? i ডট j, খেয়াল করে দেখো একক ভেক্টর গুলো একটার সাথে আরেকটা কিন্তু 90 ডিগ্রি কোণ করেছিল, তাই না?
আই জে কে একটার সাথে আরেকটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকে, সবগুলোই 90। সুতরাং যদি ভিন্ন ধর্মী আমি যেটাই বলি না কেন, আই ডট জে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে ডট গুণন কত? 0। জে ডট কে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে cos 90 এর মান 0, সুতরাং ডট গুণন 0। কে ডট আই একই কথা, কে আর আই এর মধ্যে কোণ 90 ডিগ্রি, সুতরাং ডট গুণন 0। সো বিপরীত একক ভেক্টর গুলোর মধ্যে তুমি যদি ডট গুণন করো সবসময় মান কত হবে? 0 হবে। এখন যদি একই জাতীয় একক ভেক্টর গুলোর মধ্যে যদি তুমি ডট গুণন করো তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো। ওকে, এদের মধ্যবর্তী কোণ কত বলো? 0 ডিগ্রি, তাই না? এই যে এইদিকে একটা আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, আরেকটা আই ভেক্টর তো এক্স অক্ষ বরাবরই, তাহলে এরা সমান্তরাল, মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে একটু তুমি এই অঙ্কটা করো, বা একের ক্ষেত্রেই করো। একটা কে এর মান কত? একক ভেক্টর, সুতরাং 1। আরেকটা কে এর মান কত? 1। সাইন থিটা, থিটার মান কত এখানে? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত? সরি, আমরা তো ডট গুণন করতেছি, তো সাইন তো হবে না, তাই না? কস, সরি, তাহলে একটা কের মান 1, আরেকটা কের মানও 1, এবং cos 0 ডিগ্রির মানও 1। সুতরাং তুমি একই জাতীয় একক ভেক্টর গুলোর মধ্যে ডট গুণন করলে কি পাবা? অলওয়েজ 1 পাবা। আর বিপরীত একক ভেক্টর গুলোর মধ্যে ডট গুণন করলে অলওয়েজ 0 পাবা। মনে রাখা সোজা না? আচ্ছা, এখন দেখো ছোট্ট করে এখানে একটা জিনিস লিখে দেওয়া আছে, এটা আমরা স্কিপ না করে যাই আবার। এটাতে কি বুঝাইছে বলো তো? দেখো, a ডট b ইজ ইকুয়াল টু b ডট a, মানে কি বলো? এখানে যে আমাদের একটা ডট গুণন, সেটা বিনিময় সূত্র মেনে চলতেছে। এখানে জাস্ট বিনিময়টা যদি তোমার মনে হয় আগেরটা পেছনে যায়, পেছনেরটা আগে আসে, দেখছো? এটা মেনে চলতেছে, এটাই আমরা বুঝাইছি। ওকে, এবার চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে দেখো, এখানে কি হচ্ছে? কিছু একক ভেক্টরের ভেতরে ক্রস গুণন দেখাইছে, তাই না? এগুলো পরীক্ষাতে খুব আসে। তো এটা তুমি কিভাবে করবা? দেখো, পরীক্ষায় যখনই দেখবা যে একক ভেক্টরের মধ্যে ক্রস গুণন, তখন এরকম কান্নাকাটি করবা না। কান্নাকাটি না করে এই যে এটা লিখবা, আই লিখবা, জে লিখবা, কে লিখবা, কেমন? এবারে দেখে ক্লকওয়াইজ ঘোরাবা, এইভাবে ক্লকওয়াইজ সিরিয়ালি ঘোরাবা আই জে কে ভাবে। আচ্ছা, এখন এখানে কি বলছে? আই ক্রস জে, আই ক্রস জে কি পাইতেছে বলো? কে, তাই না? আচ্ছা, এটা দেখো, কে ক্রস আই, কে থেকে আয়ের দিকে ঘোরাও, জে কি পাইতেছো? এরপরে পাইতেছো জে, তাই না? তাহলে কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে। তোমরা বুঝতেছো কিভাবে লিখতেছি? আচ্ছা, এবার দেখো, জে ক্রস আই, জে থেকে আয়ের দিকে ঘোরাও, সরি, জে থেকে কে এর দিকে ঘোরাও, জে ক্রস কে, দেখছো? জে ক্রস কে, সামনে যে কি পাইতেছি? আই কে পাইতেছি, তাহলে জে ক্রস কে সমান সমান আই। এখন এটা তো উল্টা ভাবে হইতে পারে, ক্লকওয়াইজ যে হবে এরকম তো না, এটা তো এরকম ভাবে হইতে পারে। আমি তো বলতে পারি যে না, আমি জে ক্রস আই লিখবো, আই ক্রস জে লিখবো না, আমি লিখবো হচ্ছে গিয়ে জে ক্রস এ, আমি উল্টা ভাবে ঘুরবো। তখনও তো আমি সামনে এসে কি পাবো? কাকে পাবো? কে কে পাবো। কিন্তু দিকটা কি বিপরীত হয়ে যাচ্ছে না? সুতরাং আমি যদি বলি জে ক্রস আই ইজ ইকুয়াল টু কে, সেটা হবে গিয়ে মাইনাস কে। বুঝতে পারছো? জাস্ট কে সামনে একটা মাইনাস দিবা যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো। আচ্ছা, আবার দেখো, আই ক্রস কে, তুমি যদি আই ক্রস কে, আই থেকে কে এর দিকে ঘুরো, যে কি পাচ্ছ? সামনে সামনে জে পাচ্ছ, কিন্তু যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছো, তাহলে কি এটা হবে বলো? সামনে একটা মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস জে। বুঝতে পারতেছো? আচ্ছা, আবার কে ডট জে, সরি, কে ক্রস জে, এই যে উল্টা দিকে ঘুরতেছো অ্যান্টি ক্লকওয়াইজ, সামনে যে কি পাইতেছো? আই কে পাইতেছো, বাট এটা মাইনাস আই। বুঝা গেছে? এই যে ব্যাপারগুলো, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো খুব আসে, এটাকে তোমাদের পারতেই হবে। কোনটা থেকে কোনটা পাচ্ছি? যদি সিরিয়ালি যায় আই জে কে, দেখো, আর যদি সিরিয়াল না যায়, আই এর আগে যে চলে গেছে, জে ক্রস আই, তাহলে তুমি সামনে একটা মাইনাস দিয়ে দিবা, সোজা। আচ্ছা, এখন যদি এরকম হয়, একই জাতীয় একক ভেক্টর আই ক্রস আই, তাহলে কি হবে এটা? সরি, বলো দেখি তোমরা, এটা কি হবে? দেখো, এই যে একটা আই, এই যে ধরো আরেকটা আই, দুটো আয়ের মধ্যে কোণ 0 ডিগ্রি। তো ভেক্টর গুণনের সূত্র আমরা জানি, কি জানি বলো? আয়ের মান 1, আরেকটা আয়ের মান 1, তারপর কি? সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে পুরোটাই কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। বুঝছো? অথবা তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো যে এখানে দুইটা আই, দুইটা একক ভেক্টর, সেম একক ভেক্টর, এরা কি শুরু করছে? মারামারি শুরু করছে, ক্রস। এটা দুইজনের তরবারি মনে করো, দুইজন দুইটা তরবারি দিয়ে ক্রস
ক্রস খেলা শুরু করছে একদম, বুঝছো? তো দুজনই মরে যাচ্ছে, তাহলে শেষে থাকতেছে আমাদের জিরো। তো একই জাতীয় কিছু ধরো, এই যে জে ভেক্টর এই দুইটাকে তুমি যদি ক্রস গুণন করো, সেম জাতীয় দুইটা জিনিস, এদের মধ্যে ক্রস হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, শেষে জিরো থাকতেছে, কিচ্ছু থাকতেছে না। বাট যদি আমি বলি জে ডট হচ্ছে শান্তিপূর্ণ, কেমন ক্রস যুদ্ধ নাই, তো এখানে কত হবে? জে ডট জে আমরা একটু করে আসছি 1। তো এই যে একক ভেক্টরের ভেক্টর গুণন এবং স্কেলার গুণন, এগুলো খুব আসে পরীক্ষাতে, এগুলো তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এখন যদি ক্লিয়ার হতে না পারো, তাহলে অ্যাটলিস্ট পড়ার সময় একটু সময় নিয়ে পড়বা, ব্যাপারটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা পোল কোশ্চেন। তোমরা কি কোশ্চেনটা দেখতে পাইতেছো? আমি জানি না এই পোলটা ঠিক মতো ওপেন হবে কিনা, পোলে একটু ঝামেলা হইতেছে, তবে চেষ্টা করতেছি আমরা। পোল এখনো আসে নাই তো। লঞ্চ করছি ভাই, এটা লোড হচ্ছে আর কি। আচ্ছা, পোল দেখা যায় নাই তাই না? না না, আসে নাই। আচ্ছা আচ্ছা ভাই, ভাইদেরকে কোনো ভাই আছে? আচ্ছা আলিফ ভাই আপনি কি আছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, আপনারা কি কোনো ভাবে পোলটা ওপেন করে দিতে পারবেন? মানে কত নাম্বার কোন ভাইয়া? 4 নাম্বারটা। ওকে, এই যে 4 নাম্বার পোলটা দেখতে পাচ্ছ, অ্যান্সারটা দ্রুত করে দাও, প্রশ্নটা তোমরা অনেক আগেই দেখে ফেলছো, তাড়াতাড়ি করে ফেলো। ওকে, আমরা শেষ করে দেই পোল, কেমন? ইন পলিং, আচ্ছা। দেখো তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। ম্যাক্সিমাম 78% হচ্ছে তোমরা এ দাগাইছো, তাই না? কেউ কেউ আবার বি সি ডি ও দাগাইছো। আচ্ছা চলো আমরা একটু চুক্তি খণ্ডন করি, কে কি ভুল করলা। যারা এ দাগাইছো তাদেরটা হয়েছে, তাই না? কেন কেন দেখো, আমি কি জানতে চাইছি, কোনটার মান শূন্য নয়, মাইন্ড ইট, কোনটার মান শূন্য নয় এটা জানতে চাইছি। আচ্ছা দেখো, কে ক্রস কে, সরি, কে ক্রস কে, আমি একটু আগে কি বললাম তোমাদেরকে, কে দুইটাকে একই জাতীয়, দুইটা যুদ্ধ লাগছে, ক্রস মানে যুদ্ধ, তাহলে দুজন দুজনকে কেটে দিবে, শূন্য হবে, একই জাতীয় ভেক্টর ক্রস গুণন শূন্য। আচ্ছা, নিচের দুইটা অপশন সি এবং ডি নাম্বার একটু খেয়াল করো, দুইটাতেই আমি দুইটা একক ভেক্টরের মধ্যে ডট গুণন দেখাইছি, এবং ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কত, এটার ক্ষেত্রেও 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলেই, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেই তাদের ডট গুণন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো বি সি ডি তিনটার ক্ষেত্রেই আমরা শূন্য পাচ্ছি, কিন্তু এক নম্বরে কি লেখা আছে? আই ক্রস জে। এবার বলো দেখি একটু, আবার আমরা লিখি আই, আই এর পর হচ্ছে জে, জে এর পর হচ্ছে কে। সো আই ক্রস জে করলে আমরা কি পাচ্ছি, কাকে পাচ্ছি? কে কে পাচ্ছি, এবং সিরিয়ালি পাচ্ছি। সুতরাং আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। সুতরাং প্রথমটা কিন্তু আমাদের জিরো হচ্ছে না, প্রথমটা হচ্ছে আমাদের কে। অ্যান্সার তাহলে কোনটা হবে? এক নাম্বারটা, তাই না বলো? আচ্ছা, যারা পারছো তাদেরকে আবার অভিনন্দন, আর যারা পারো নাই তারা নিশ্চিতভাবে বুঝে গেছে এতক্ষণে, সমস্যা নেই। এখন আমাদের কয়েকটা ম্যাথ আছে এখানে, একটু ছোট্ট করে করে ফেলি, ছোট ছোট ম্যাথ। দেখো এখানে বলছে যে একটা ক্রস গুণন আর ডট গুণন সমান, এদের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কত? অনেকে এতক্ষণে বুঝে ফেলছে এটা কি হবে, অঙ্কটা খুব সোজা। এ বি সাইন থিটা, এটা হচ্ছে ওর ক্রস গুণন, ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? এখন এখান থেকে আমি এ বি দুই পাশ থেকে তুলে দিতে পারি উভয় পক্ষ থেকে, তাহলে কি লিখতে পারি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এবার দেখি থিটার কত, থিটার মান কত হইলে পরে সাইন থিটা আর কস থিটা সমান হয়? সিম্পল, থিটার মান যখন 45 ডিগ্রি তখন সাইন থিটা এবং কস থিটার মান সমান, তাহলে শেষ, থিটা বের করে ফেললাম 45 ডিগ্রি। এটা কি কোনো কঠিন অঙ্ক বলো? একদম সোজা না? আচ্ছা, এটা আমরা মুছে দেই।
পরের ম্যাথ গুলোতে যাই। 7 এবং 8 দেখো একই টাইপের। এখানে তোমাকে একটু বিনিময় বন্টন সূত্রটা একটু মনে করতে হবে। বন্টন সূত্র, এই কেটাকে একটু বন্টন করে দাও। দেখো কে ডট আই কি হবে বলো? কে এবং আই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি করলে ডট গুণন, ডট গুণন যদি করো তাহলে cos 90 এর মান 0, তাহলে এটা 0। আবার কে ডট জে, এইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এদের ডট গুণনও 0, তাহলে কি হচ্ছে আমাদের 0 প্লাস 0, 0ই হচ্ছে। বুঝা গেছে প্রথমটা? এবার দ্বিতীয়টা দেখো, সিম্পল। কে আই ক্রস আই, আই ক্রস আই, আই ক্রস আই মানে কি? 0 প্লাস কি বলো? আই ক্রস জে, আই ক্রস জে। একটু আগেই তো বললো আই ক্রস জে সমান সমান কি? কে। বের করে নিতে পারো। তাহলে এখানে কি হচ্ছে? 0 প্লাস কে, সুতরাং অ্যান্সার হচ্ছে কি? কে। তাহলে 8 নাম্বার প্রবলেমের অ্যান্সার হচ্ছে কে, একক ভেক্টর কে। বুঝা গেছে? আচ্ছা, কেমন বুঝা গেছে? আবার আমরা একটা পোলের মাধ্যমে দেখতে পারি। দেখো পোল কোশ্চেনটা কি দেখতে পাইতেছো তোমরা? ভাইয়া জাস্ট আপনি 5 নাম্বার পোলটা জাস্ট আপ করে দেন। শুনতে পাইলে 5 নাম্বার পোলটা একটু দিয়ে দেন সুফিয়ান ভাই। জি ভাইয়া। দেখো 5 নাম্বার পোলে হয়তো বা তোমার এই যে উদ্দীপকটা মানে প্রশ্নটা উঠে নাই, তোমরা এই যে স্লাইড থেকে প্রশ্নটা দেখো আর এখানে দেখাও। দেখাই ফেলো দ্রুত, আমরা শেষ করে দিব। ওকে, তাহলে আমরা শেষ করি। দেখো তোমাদের রেজাল্ট, তোমরা ম্যাক্সিমাম দাগাইছো হচ্ছে অপশন সি, তাই না? অপশন সি বা 2 দাগাইছো। আচ্ছা, তো তোমরাই কারেক্ট। দেখো কিভাবে এটা 2 হয়। প্রথমে কি কে ডট কে, সরি কে ডট কে, তাই না? কে ডট কে কত হবে মনে করে দেখো? এদের ক্রস গুণন 0 হয়েছিল, বাট ডট গুণন কিন্তু 1 পড়াইছিলাম তোমাকে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। cos 0 এর মান কত? 1, সুতরাং এদের ডট গুণন 1। আবার কে ডট কে, এটার মানও 1, এটার মানও 1, এটার ভেতরে একটা যোগ চিহ্ন আছে, তাহলে কি 1 + 1 = 2, তো অ্যান্সার হবে অ্যাকচুয়ালি সি। বুঝা গেছে? আচ্ছা, চলো নেক্সট যাই আমরা। আরো কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এইটা দেখতে পারো একটু করে। আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাই। দেখো 9 নম্বর প্রবলেমটা দেখো। 9 নম্বর প্রবলেমটাতে কি বলছে? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বাট বি ভেক্টর এখানে দেখো একটা আর দেওয়া আছে। এখন তারা তোমার কাছে কি জানতে চাইছে? তারা জানতে চাইছে যে এই আর এর মান কত হলে এই ভেক্টর গুলো সমান্তরাল হবে। যখনই তুমি দেখবা যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার কথা বলছে, তখনই তুমি কাদের দিকে নজর দিবা জানো? ভেক্টর গুলোর সহগের দিকে নজর দিবা। সহগ মানে কি? যে মানগুলোর দিকে। এবং তখন এদের সহগের অনুপাত বা মানের অনুপাত সমান হবে। কিরকম? যেমন ধরো বি ভেক্টরের ক্ষেত্রে এটা কি আছে? 15, তাই না? আর এ ভেক্টরের ক্ষেত্রে এখানে আয়ের সাথে কি আছে? 5, তাহলে 15/5 = এরপরে কি আছে বলো? বি ভেক্টরের ক্ষেত্রে উপরে মানে এটা আছে আর, এ ভেক্টরের ক্ষেত্রে আছে হচ্ছে গিয়ে 2। আচ্ছা, বি ভেক্টরের ক্ষেত্রে এখানে কত আছে? -9, আর এ ভেক্টরের ক্ষেত্রে কত আছে? -3। তো বলো, এইটা দেখে তোমরা বলে দিতে পারতেছো না যে আর এর মান কত? এই যে 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে কি হবে? 3 × 2 = কি হবে? 6 হবে। তাহলে আর এর মানটা কত? 6। বুঝছো না? সোজা না? তাহলে মনে রাখবা, যদি সমান্তরাল শর্তটা যদি বলে সমান্তরাল হবে, সমান্তরালের দন্তস্ব সহগের দন্তস্ব, তখন তুমি মনে রাখবা যে এদের সহগের যে অনুপাত সেটা সমান হবে, এই যে এরকম হবে অলওয়েজ। এবং এরকম থেকে তুমি বের করে ফেলতে পারো। তোমার আর ক্রস গুণন করে অনেক জটিলতা করে কোনো দরকার নাই, এই শর্ট নিয়মে তুমি এটা বের করে ফেলতে পারো। কেমন? আচ্ছা, ওকে, এবার চলো আমরা 10 নম্বর প্রবলেমটা দেখি। এখানে কি বলছে? এটা হচ্ছে একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর দেখো একটা এম দেওয়া আছে। এখন বলছে যে এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে? লম্ব, এটা কিন্তু সমান্তরাল না, লম্ব হবে। তুমি আমাকে বলো দেখি, দুইটা লম্ব ভেক্টর ডট গুণন কত? লম্ব ভেক্টর কোণ 90 ডিগ্রি, cos 90 এর মান 0, তাহলে দুইটা লম্ব ভেক্টর ডট গুণন হচ্ছে গিয়ে
0, তাই না? 0। তাহলে এই দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এই ক্ষেত্রেও তাদের ডট গুণন 0 হবে। তাহলে এদের ডট গুণনটা কি হবে সেটা একটু দেখি। a ডট b সমান সমান কি, দেখো এইটা দিয়ে এটা দিয়ে গুণ সরি, আরেকটা দিয়ে আরেকটাকে গুণ করবা, কেমন? সো কি থাকতেছে 2m, আর আই গুণ করে তো 1 হয়েই যাচ্ছে, যেটা দিয়ে যে কে গুণ করবা, তাহলে কি থাকতেছে 3 দুগুণা 6 প্লাস 6, কেটা দিয়ে কে গুণ করবা, কি থাকতেছে বলো -50, তাই না? সো এটা হচ্ছে আমাদের ডট গুণন। এখন ডট গুণন কত হবে? 0 হবে। 0 শর্ত অনুযায়ী লিখলাম 0। তো এই সমীকরণ থেকে m এর মান বের করা কি কোনো কঠিন বিষয় বলো? তো এখান থেকে হিসাব করলে তুমি পেয়ে যাবে m ইকুয়াল টু কত বলো, 22। তো শেষ, কত সহজে অঙ্ক শেষ হয়ে গেল, তাই না? তো এই দুইটা প্রবলেম কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এভাবে পরীক্ষা আসতে পারে। তো চলো আমরা এটা বুঝলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এই স্লাইডে তেমন পড়া নাই, এই স্লাইড থেকে খালি কি লাগবে, স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। আচ্ছা ওকে, দেখো তোমরা রাশির ব্যাপারে জানছো বাট ক্ষেত্রের ব্যাপারটা জানো নাই। রাশি মানে হচ্ছে জাস্ট একটা রাশি, তাই না? যেমন ধরো তাপমাত্রা একটা স্কেলার রাশি, কিন্তু যদি বলি একটা স্কেলার ক্ষেত্র, তাপমাত্রা একটা স্কেলার ক্ষেত্র, তার মানে কি, এই যে দেখো একটা সিস্টেম, এই সিস্টেমের ভেতরে বিভিন্ন বিন্দুতে তাপমাত্রা বিভিন্ন রকম হতে পারে, তাই না? সো তাপমাত্রাটা ছড়িয়ে থাকতে পারে, পুরো সিস্টেম জুড়েই তাপমাত্রাটা ছড়িয়ে থাকতে পারে, একই হতে পারে অথবা বিভিন্ন হতে পারে, বাট পুরো সিস্টেম জুড়ে তাপমাত্রা ছড়িয়ে থাকতে পারে। কোনো রাশি যদি এরকম ছড়িয়ে থাকার ক্ষমতা থাকে তাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র। তাপমাত্রা একটা স্কেলার ক্ষেত্র যার শুধুমাত্র একটা মান আছে। যেমন এরকম আরো কিছু ভেক্টর ক্ষেত্র আছে যাদের মান এবং দিক উভয়ই পাবা, এটা আমরা বই থেকে এটার উদাহরণগুলো আমরা দেখবো, কেমন? ওকে চলো নেক্সট স্লাইডে যাই। ওকে, এইখানে আমরা চলে আসছি কোথায়, অপারেটরে। আচ্ছা এইটাতে যাওয়ার আগে চলো আমরা আরেকটা স্লাইডে যাই। আমরা এখন পড়বো হচ্ছে অপারেটর। কি পড়বো? অপারেটর। অপারেটর কি জিনিস? যে অপারেট করে, কিন্তু গণিতের যে অপারেটর তার দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। এক হচ্ছে তার নিজস্ব মান নাই, নিজস্ব মান নাই। দুই হচ্ছে তার অন্যের মানকে পরিবর্তন করার ক্ষমতা আছে, সরি, অন্যের মান পরিবর্তন সে করতে পারে। তোমার মনে প্রশ্ন জাগতেছে ভাইয়া কি বললেন, এই অপারেটর আবার কি, দেখান তো লিখে। যেমন ধরো স্কয়ার, স্কয়ারের নিজে কোনো মান আছে? তুমি কখনো বলো আমার কাছে স্কয়ার স্কয়ার টাকা আছে, ওই স্কয়ার টাকার কোনো মান আছে? মান নাই, স্কয়ারের নিজের মান নাই। কিন্তু স্কয়ার যখন 2 এর উপরে বসে তখন 2 কে সে কি বানায় ফেলে, 4 বানায় ফেলে। তাহলে কি অন্যের মানকে পরিবর্তন করে দিল, তাহলে স্কয়ার একটা অপারেটর। বুঝছো? যদি বুঝে থাকো তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও, চ্যাট বক্সে উত্তর দিবা, কেমন? নিচে কোনটা অপারেটর নয়? অপারেটর নয় কোনটা? এ বি সি ডি। আচ্ছা, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে রুট, একটা হচ্ছে লগ 2, একটা হচ্ছে কোনোটাই নয়। বলো কোনটা অপারেটর নয়? কোনটা হবে এ বি সি ডির মধ্যে, কোনটা হবে? অপশন এ হচ্ছে সাইন, অপশন 2 হচ্ছে রুট, অপশন সি হচ্ছে লগ 2, অপশন 4 হচ্ছে কোনোটাই নয়। চ্যাট বক্সে লিখতে পারতেছ? আচ্ছা যাক, লিখতে পারলে পারছো, না পারলে আমি বলে দেই। দেখো অ্যান্সার কি হবে বলো, সি। কেন বলো তো? তুমি যদি ক্যালকুলেটরের লগ 2 চেপে একটা ইকুয়াল চাপো তখন কিন্তু দেখবা যে লগ 2 একটা মান দেখাচ্ছে, তাই না? যতই হোক সেটা, তাহলে এর তো মান আছে, কিন্তু আমাদের শর্ত কি, নিজস্ব মান নাই। এটা কি মানতেছে? ও মানতেছে না, সুতরাং সে অপারেটর না। কিন্তু আমি যদি বলতাম শুধু লগ, লগ কিন্তু শুধু একটা অপারেটর, সে 2 এর সামনে বসে 2 এর মানটাকে চেঞ্জ করে দিচ্ছে, বুঝছো? একইভাবে সাইন একটা অপারেটর, বাট সাইন 30 সে অপারেটর না। রুট একটা অপারেটর, বাট রুট 9 সে অপারেটর না, বুঝছো? অপারেটর ধারণা আমাদের ক্লিয়ার আশা করি। চলো আমরা আগের স্লাইডে যাই। আচ্ছা, এইখানে আরেকটা অপারেটর আমরা পাচ্ছি, কিন্তু এটা একটু বিশেষ ধরনের অপারেটর। কি অপারেটর এটা? এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে, এটা একটা ভেক্টর অপারেটর। দেখো আমি তীর চিহ্ন দিচ্ছি এটার উপরে, এবং এটাকে বলে হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। কেমন? এর পুরো নাম, এর দুইটা ডাক নাম আছে। ডাক নাম দুইটা কি? একটা নাম হচ্ছে ন্যাবলা, কেমন? আবার কেউ হ্যাবলা বলবা না, ন্যাবলা। আচ্ছা, ন্যাবলা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী হ্যামিল্টন। এই যে হেলমেট পরতো হ্যামিল্টন, সে আবিষ্কার করছে ন্যাবলা। আচ্ছা, এই ন্যাবলা আরেকটা ডাক নাম আছে, আমাদের যেমন অনেকগুলো নাম থাকে ওর অনেকগুলো নাম আছে। এর আরেকটা নাম হচ্ছে ডেল। কি বলো? ডেল। ডেল নামটা কে দিচ্ছে? গিবস। তাহলে তোমরা মনে রাখতে পারো, গিবস, গিবস
দ্য নেম অফ ডেল, তাই না? বিজ্ঞানী গিবস ডেল নামটা দিচ্ছে, তো গিবস গিভস দ্য নেম অফ ডেল। ওকে, আচ্ছা, এই তো হয়ে গেল মোটামুটি এটা থেকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কি আমাদের লাস্ট তিনটা টপিক, ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্টে। বাট তার আগে আমরা কতটুক পড়লাম ওইটা আবার চলো একটু বই থেকে দেখে আসি, বইয়ে কি এক্সট্রা কিছু বাদ পড়লো কিনা ওইটাও একটু আমরা চেক দিয়ে আসি। আচ্ছা, সো লন রুল এগুলো আমরা পড়ে ফেলছি অনেক আগেই। আমরা এর আগ পর্যন্ত দেখছিলাম, তাই না? এখন চলো বইয়ে দেখি। দেখো এখানে স্কেলার গুণ বা ডট গুণ নিয়ে লেখা আছে। তো এটা কি হয়, রাশিগুলো কেমন হয়, বিভিন্ন কোণের ক্ষেত্রে আলফার মান বা থিটার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি হলে কেমন হবে, এই ব্যাপারগুলো এখানে ব্যাখ্যা করা আছে, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি। একক ভেক্টর গুলোর ক্ষেত্রে স্কেলার গুণন কিরকম হবে আমরা পড়ে ফেলছি, তোমরা পারবা এগুলো আশা করি। এবং স্কেলার গুণ ফলে কয়েকটা কথা পয়েন্ট আকারে আলোচনা করছে, যেখানে দেখবে পয়েন্ট সেটাই ভালো মতো মুখস্থ করে ফেলবে। নেক্সট দেখো ক্রস গুণন নিয়ে। আচ্ছা, ক্রস গুণন নিয়ে একটা কথা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে ক্রস গুণনের দিক। আচ্ছা, এটা চলো আমরা একটু বুঝে নেই এখান থেকে। আচ্ছা, তো দেখো এখানে আমরা একটা স্ক্রু আঁকার চেষ্টা করছি, স্ক্রু কেমন। আচ্ছা, এটা একটা ডান হাত দিয়ে ঘোরানো যায় এরকম একটা স্ক্রু। কল্পনা করো তোমার হাতে আছে, তোমার ডান হাতে আছে। এইবার এই যে লাল কালির যে ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন, সেই ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি স্ক্রুটাকে ঘুরাও। ঘুরাও দেখি, বলো তো স্ক্রুটা কোন দিকে যাবে? স্ক্রুটা দেখো নিচের দিকে লাগতে থাকবে, তাই না? নিচের দিকে যেতে থাকবে। আচ্ছা, এবার তুমি স্ক্রুটাকে ডান হাতে স্ক্রুটা নিলা, স্ক্রুটাকে নিয়ে তুমি এবার এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ। নরমাল স্ক্রু, ছোটবেলায় তোমরা স্ক্রু অনেক লাগাইছো না, খেলনা টেলনা ভেঙে টেঙে, হ্যাঁ, জোড়া টোড়া লাগায়, ওই স্ক্রু, নরমাল স্ক্রু। ওই স্ক্রুটাকে এবার তুমি যদি বাম দিকে মানে সরি এন্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও, তাহলে কি স্ক্রুটা উপর দিকে উঠতে থাকবে, খুলতে থাকবে স্ক্রুটা। সুতরাং তখন এটার দিক কি হবে? উপরের দিকে। এই যে ডান হাতি স্ক্রুর নিয়ম, সেই নিয়মে আমরা ভেক্টর গুণনের দিক নির্দেশ করি। কিভাবে ভাইয়া আরো ক্লিয়ার করি, চলো দেখো। এখানে আমরা লিখলাম হচ্ছে টাউ বা টর্ক। টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, তাই না? এটা তোমরা সবাই জানো। আচ্ছা, সো এটার দিকটা আমরা কিভাবে নির্ণয় করব? ধরো এই যে আর, এই যে এফ, এই দুটোই সমতলীয় ভেক্টর, একই তলে বিরাজমান। আচ্ছা, যাই হোক, এখন আমি বললাম আর ক্রস এফ মানে ঘূর্ণনটা কোন দিক থেকে কোন দিকে? আর থেকে এফ এর দিকে। ডান হাতি স্ক্রুর মতো একটু চিন্তা করে দেখো, ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, তাহলে আর ক্রস এফ এর দিকটা তুমি কোন দিকে পাবা? ডান হাতি স্ক্রুর নিয়ম অনুযায়ী তুমি নিচ দিকে পাবা, এবং এইটাই হচ্ছে আর ক্রস এফ এর দিক, কেমন? এবং এই দিকটাই হচ্ছে আমাদের টাউ, টাউ এর দিক। টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এই যে নিচের দিকে কাজ করবে। এখন আমি যদি বলি যে না, আমি এটাকে এফ ক্রস আর লিখতে চাই, আমি লিখবই। আমি যদি একে এফ ক্রস আর লিখতে চাই, দেখো, যদি তুমি বলো এটা এফ ক্রস আর, তাহলে একটু এফ থেকে আর এর দিকে ঘুরাই দেখো। এই যে এটা হচ্ছে এফ, এফ থেকে আর এর দিকে ঘুরাইতেছি আমরা। দেখো এবার ডান হাতে স্ক্রুতে একটু কল্পনা করে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় দেখো ডান হাতে স্ক্রুটা, স্ক্রুটা কোন দিকে উঠবে? উপরের দিকে। তাহলে এফ ক্রস আর এর দিকটা তুমি কোন দিকে পাবা? উপরের দিকে। বুঝতে পারছো? এখন দেখো টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, তাহলে টাউ এর দিকটা তো অবশ্যই নিচের দিকে হচ্ছে। বাট তুমি যদি জেদ ধরে বলো যে না আমি এফ ক্রস আরই লিখবো, তাহলে তখন তোমাকে কি করতে হবে বলো? তখন তোমাকে একটা সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এইটা হচ্ছে তোমার কম্পেনসেশন, কেমন? মানে তুমি জাস্ট ক্ষতিপূরণ দিলা, যে এফ ক্রস আর লিখতে চাই কিন্তু একটা মাইনাস দিয়ে বুঝাই দিলাম যে এফ ক্রস আর এর দিকটা অ্যাকচুয়ালি টাউ এর দিকে ঠিক বিপরীত, আর ক্রস এফ এর ঠিক বিপরীত। সুতরাং তুমি এটাও লিখতে পারো যে টাউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ক্রস আর, কিন্তু কখনোই এই মাইনাস ছাড়া তুমি এটা লিখতে পারবা না। এর জন্যই আমরা বলি যে ভেক্টর গুণন আসলে কি বলো, বিনিময় সূত্র মানে না। আশা করি তোমরা বুঝতে পারছো। স্কেলার গুণনে এরকম, যেহেতু স্কেলার গুণনের প্রাপ্ত রাশিটা একটা স্কেলার রাশি, ওর কোনো দিক থাকে না, সুতরাং এখানে দিক নিয়ে কোনো ঝামেলা হয় না, বিনিময় সূত্র নিয়ে ঝামেলা হয় না। ওকে, এবার দেখি তোমরা কতটুকু বুঝছো। আচ্ছা, এখানে আমরা চেষ্টা করছি হলুদ কালিতে একটা ফ্যান আঁকার জন্য, সিলিং ফ্যান, কেমন? আচ্ছা, আর এটা হচ্ছে চোখ, এই যে লাল কালিতে আঁকা এটা তোমার চোখ, চোখ দিয়ে মনে করো লেজার বের করতেছো আর কি, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এটা তোমার চোখ, আমরা ধরে নিই লাল চোখ, বা ঘুমাও নেই অনেকদিন। আচ্ছা, দেখো তুমি আকাশ দেখার মতো করে দেখলে হবে না, নিচ থেকে দেখলে হবে না, তুমি জাস্ট এটার সাথে আই লেভেলে দেখতেছো, কেমন? ফ্যানের আই লেভেলে দেখতেছো। এখন বলো ফ্যানটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? তোমরা বলবা।
দেখো আমাদের বাতাসটা কোন দিকে দরকার, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। এখন নিচের দিকে যদি দরকার হয় তাহলে দেখো যে হলুদ কালি দিয়ে আমি ডিরেকশন দেখাইছি। যদি ক্লকওয়াইজ ঘুরে তখনই কেবলমাত্র আমরা ডান হাতের স্ক্রু নিয়ম অনুযায়ী, ভেক্টরের দিক নির্ণয়ের নিয়ম অনুযায়ী আমরা বাতাসটাকে নিচের দিকে পাবো। এখন ফ্যান যদি মনে করে যে না অনেক ঘুরছি ক্লকওয়াইজ আর ঘুরবো না, এখন থেকে আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করব, দেখি কে কি করে, স্বাধীন হব আমি, তখন বাতাসটা কোন দিকে যাবে? যদি সে এন্টি ক্লকওয়াইজ ঘুরে, ওকে ডান হাতের স্ক্রু তুমি এন্টি ক্লকওয়াইজ ঘুরে দেখো, স্ক্রুটা উপরের দিকে উঠবে, সুতরাং তখন বাতাসও উপরের দিকে উঠবে। সুতরাং তখন সিলিং ফ্যানটা আর সিলিং এ লাগায় লাভ নাই। লাভ আছে? লাভ নেই। আচ্ছা, তখন কই লাগাবা সিলিং ফ্যান? মেঝেতে লাগাবা, তাই না? মেঝেতে কেমন লাগাবা জানি না, বাট মেঝেতে লাগাইতে হবে। তখন আবার আমরা আমাদের যে পছন্দনীয় এবং বাঙালির যে ঐতিহ্যবাহী পোশাক সেগুলো কিন্তু আমরা আবার পরতে পারবো না, না? সেগুলো কিন্তু উড়ে যাবে বাতাসে। তো সাবধান। তো আল্লাহ বাঁচাইছে যে আসলে ক্লকওয়াইজ ঘুরতেছে এবং বাতাস নিচের দিকে আসতেছে। যাই হোক, তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তো এখান থেকে যে কিছু বিশেষ ক্ষেত্র আছে দাগানো অংশটা তোমরা রিডিং করবা, হয়ে যাবে, পারবা। এখানে দেখো ভেক্টর, একক ভেক্টর গুলোর মধ্যে ভেক্টর গুণনগুলো দেখাইছে এখানে। আমরা তোমাকে এখানে দেখাই ফেলতে, এগুলো তুমি পারবা। এবং এই যে ভেক্টর গুণনে কয়েকটা ধর্ম বলছে স্কেলার গুণনের মতো, ওইটাও তোমরা পড়ে ফেলবা, সোজা আছে। এরপর আর তেমন কিছু নাই। এখন দেখো আরেকটা জিনিস পাচ্ছি, সেটা কি পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস। ক্যালকুলাস